আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা বিসিএস 46 থেকে শুরু করে বিসিএস এ যত আন্তর্জাতিক সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন আসছে সেগুলো সলভ করব। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন দিনটিকে শরণার্থী দিবস হিসেবে পালন করা হয়? আমরা জানি 20শে জুন এটাকে শরণার্থী দিবস হিসেবে পালন করা হয়। জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আমরা জানি এটা ভিয়েনায় অবস্থিত। এরপরে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? এটা 2011 সালে স্থল সীমান্ত প্রোটোকল এটা স্বাক্ষরিত হয়। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? আলেপ্পো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়ায় যেই বাশার আল আসাদের হাত থেকে মুক্তি পেল, স্বৈরাচার বাশার আল আসাদের হাত থেকে মুক্তি পাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই এই সিরিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। তো সিরিয়া থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা এবার অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা সিরিয়া এই গৃহযুদ্ধ, যে 12 বছরের যে গৃহযুদ্ধ, এই সময়ের ঘটনা কিছু অবশ্যই জানতে হবে এবং সাম্প্রতিক সময়ে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সহ অন্যান্য যেসব বুলেটিন আছে তো সেইগুলো থেকে তথ্য আমরা পড়ে ফেলব সিরিয়া সম্পর্কিত। আচ্ছা, তারপরে আমরা দেখি উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা কত? বর্তমান সদস্য সংখ্যা 135। তারপরে 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ শিশুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কততম টার্গেট? মানে কোন লক্ষ্য, কোন অভিষ্ট লক্ষ্য, টার্গেট কততম? টার্গেট 1.2। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক হলো চীন। তো উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক হচ্ছে চীন। আমরা জানি চীন কিন্তু অর্থনীতি, বিশ্ব অর্থনীতির একেবারে মূল বিন্দুতে চলে আসতেছে। যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করতেছে চীনকে বাধা দিতে, কিন্তু চীন কিন্তু অর্থনীতি, বিশ্ব অর্থনীতি তাদের হাতে ভিতরে নিয়ে আসতে চাচ্ছে, মানে নিয়ে আসার অনেক পরিকল্পনা সাজিয়েছে। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? 1972 সালে। 1972 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। তাছাড়া কমনওয়েলথ কিন্তু 1972 সালে কমনওয়েলথও 1900 কত সাল? 1972 সালে কিন্তু কমনওয়েলথ হয়, বাংলাদেশ সদস্যপদ লাভ করে কমনওয়েলথের। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল আমরা জানি হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে অধিকাংশই নারী শ্রমিক যারা তারা সেখানে যায় এবং দেখা যায় যে অধিকাংশই হলো যারা বাসা বাড়িতে কাজের জন্য সেখানে যায়। আচ্ছা, তো তারপরে আছে কপ 28 যে সম্মেলনটা হয়েছে এটা কি সম্পর্কে হয়েছে? তো COP 28 সম্মেলনটি হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে হয়েছে। আচ্ছা, এরপরে হলো বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী কোন দেশই সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে আছে? আমরা জানি আফগানিস্তান, সেখানে তালেবান সরকার শাসিত অবস্থায় আছে। যদিও তারা উন্নতি করতেছে, কিন্তু তারপরও বিভিন্ন সূচকের মাধ্যমে যখন আর কি তাদেরকে যাচাই করা হয় তো সেই সময় তারা আসলে ওই যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে না পারায় তো সেখানে সন্ত্রাসবাদ ঝুঁকির মধ্যে তারা সবচেয়ে শীর্ষে আছে। শীর্ষে অবস্থান করছে 2023 অনুযায়ী। এটা কিন্তু 2023 অনুযায়ী, 24-এরটা আমরা আপডেট জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আছে হলো বৈশ্বিক শান্তি সূচক। আমরা শান্তি সূচক, তারপরে যে সূচকগুলো আছে বাংলাদেশ বর্তমানে শান্তিতে কত নম্বরে, দুর্নীতিতে কত নম্বরে, তারপরে অর্থনৈতিক সূচক, বিভিন্ন সূচক প্রকাশিত হয়। তো সেগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাব। তারপর আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যে
সূচক যেগুলো মানে রিসেন্ট ইয়ারেই আর কি এই বছরে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে বার বিধি আইন, এটা হচ্ছে রোমান আইনের একটা ভিত্তি। বার বিধি আইন রোমান আইনের একটা ভিত্তি। রোমান আইনের একটা ভিত্তি কি বার বিধি আইন। আর এর আগেরটা বলছিলাম কি 2023 সাল অনুযায়ী শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। আমরা যদি নর্ডিক আইল্যান্ড যেগুলো নরওয়ে ইয়ে আছে যেগুলো সেখানে দেখা যাচ্ছে যে আইসল্যান্ডও নর্ডিকের ভিতরে আছে। তো শান্তিপূর্ণ দেশ হলো এই ফিনল্যান্ড, আইসল্যান্ড, এদিকটাই বেশিরভাগ সময় নরওয়ে, এরাই অধিকাংশ সময় মানে শান্তিপূর্ণ দেশ হওয়ার জন্য যেসব সূচক, সেই সূচকগুলো তারা পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারে। তো সেই কারণে তারা কিন্তু সবসময় ওই নর্ডিক অঞ্চল যেটা, ওই অঞ্চলের দেশগুলো অধিকাংশ সময় দেখা যায় যে শান্তিসূচকে শীর্ষে থাকে। সিয়াচেন হিমবাহ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তানের মধ্যকার একটা এই অবস্থান করে একটা হিমবাহ। এটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG এর চতুর্থ লক্ষ্যমাত্রা কি, অনেকগুলো লক্ষ্যমাত্রা আছে, তার মধ্যে চতুর্থ লক্ষ্যমাত্রা হচ্ছে মানসম্মত শিক্ষা হলো SDG তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর চতুর্থ লক্ষ্যমাত্রা, আমরা সংক্ষেপে এটাকে SDG বলি। তো এটার সংক্ষিপ্ত লক্ষ্যমাত্রা, চতুর্থ লক্ষ্যমাত্রা হলো মানসম্মত শিক্ষা। আচ্ছা, এরপরে কি আছে কোশ্চেন আমরা দেখি। জৈব নিরাপত্তা বিষয়ক কোন বিষয়টি, হ্যাঁ জৈব নিরাপত্তা বিষয়ক একটা আছে কার্টাগোনা প্রোটোকল, এটা হলো জৈব নিরাপত্তা বিষয়ক। বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আচ্ছা, ফ্রাইডে ফর ফিউচার আমরা জানি খুবই ঐতিহাসিক একটা সংস্থা, পরিবেশবাদী আন্দোলন এটা। তো ফ্রাইডে ফর ফিউচার এটা হচ্ছে একটা পরিবেশবাদী আন্দোলন। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত? 3 বছর। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ হলো 3 বছর। আন্তর্জাতিক আদালতের সভাপতির আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ মানে কত বছর নির্বাচন করার পর সে হলো কত বছর ওই দায়িত্ব পালন করবে। তো মেয়াদ হচ্ছে 3 বছর। 3 বছর পর পরই নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত করা হয়েছে? এগুলো খুবই ক্রিটিক্যাল, এগুলো মেডিকেল, ডেন্টাল বা ভার্সিটির জন্য এগুলো ইম্পর্টেন্ট না। তারপরেও যেহেতু BCS আসছে আমরা সেই উপলক্ষে পড়ে রাখবো, কারণ এসব ধারা যৌথ নিরাপত্তার ধারা বা এগুলো খুব ডিপ কোশ্চেন, তো এগুলো আসলে সহজে মনে রাখা একটু কষ্টসাধ্য। ঠিক আছে, যদি কোশ্চেন অনেক কঠিন করতে চায় তো সেক্ষেত্রে এইসব দিতে পারে, একবার পড়ে রাখা ভালো, দেখালো BCS থেকে হুবহু কপি করতে পারে, এরকমও হইতে পারে। ঠিক আছে, তাহলে উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায়? 5 নম্বর আর্টিকেলে, আর্টিকেল 5-এ যৌথ নিরাপত্তা কি, যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? উদারবাদ, মার্ক্সবাদ, বাস্তববাদ কোনোটাই নেই, এগুলোর কোনোটাই ইতিবাচক ধারণা। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? কোনোটাই করে না। বাংলাদেশের এই যে সদস্য নয় কোনটার? বাংলাদেশ ন্যাটো সদস্য নয়। বাংলাদেশ ন্যাটোর কোনো সদস্য, আমাদের সার্কের সদস্য। বিমস্টেক তো বাংলাদেশেই সদর দপ্তর। ILO যেটা বিশ্ব শ্রম, যেটা আমরা এই প্রথমে পড়ে আসলাম না, যে বিশ্ব যে 1972 সালে বাংলাদেশ বিশ্ব শ্রম আন্তর্জাতিক শ্রম সংস্থা, এইটা হচ্ছে ILO। ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আচ্ছা, তারপরে হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়? ফিফা বিশ্বকাপ ফুটবল 1930 সালে অনুষ্ঠিত হয়, আমরা জানি যে এইখানে।
কী করছিল, এখানে চ্যাম্পিয়ন হয়েছিল হচ্ছে উরুগুয়ে উরুগুয়ে এবং রানার্স আপ হয়েছিল হলো বর্তমান বিশ্বজয়ী আর্জেন্টিনা। আর্জেন্টিনা ঠিক আছে। এসে 1930 সালে এবং স্বাগতিক ছিল হচ্ছে উরুগুয়ে। স্বাগতিক ছিল মানে যে দেশে খেলা হয়েছিল স্বাগতিক কিন্তু উরুগুয়ে ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। এরপরে কোন দেশে সমুদ্র বন্দর নেই? নেপালে নেই। নেপালে কি নেই? সমুদ্র বন্দর। নেপালে কি নেই? সমুদ্র বন্দর নেই। নেপালে কিন্তু সমুদ্র বন্দর, নেপালে কি নেই? সমুদ্র বন্দর নেই। তাই নেপালে কি নেই? সমুদ্র বন্দর নেই। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঐতিহাসিক ট্রয় নগরী, আমরা এটা আগেও পড়ে আসছি। ট্রয় নগরী আমরা জানি তুরস্কে, গ্রিস তুরস্ক পাশাপাশি, তুরস্কে হচ্ছে ট্রয় নগরী। তারপরে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া মহাদেশ। এখানে কয়েকটা রাষ্ট্র নিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ গঠিত। এর ভিতরে আছে অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি, হ্যাঁ, নিউজিল্যান্ড। তো এটা হচ্ছে একেবারে ছোট একটা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা? আমরা জানি এটা হচ্ছে ফিলিপাইনের ম্যানিলায়। কোথায়? ফিলিপাইনে। এটা কোথায়? ফিলিপাইনে, ঠিক আছে, ফিলিপাইনে। এটা ম্যানিলা কোথায়? ফিলিপাইনের ম্যানিলায় ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়? ম্যানিলা। এটা কোথায় অবস্থিত? এটা আছে ফিলিপাইনে অবস্থিত। কোথায় ইউরোপের কেন্দ্র হচ্ছে জার্মানি কোথায়? জার্মানির ফ্রাঙ্কফুর্ট। এটা কোথায়? জার্মানির ফ্রাঙ্কফুর্টে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। ইউরোপের আমরা জানি যে ইউরোপের রাষ্ট্রগুলো একটা সংস্থার মধ্যে থাকে, আমরা সংক্ষেপে বলি ইউরোপিয়ান ইউনিয়ন। তো ইউরোপিয়ান ইউনিয়ন যেটা, সেই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক হলো, আর এদের মুদ্রার নাম কি? ইউরো, ঠিক আছে। মানে কমন মুদ্রা হচ্ছে ইউরো। নিজেদের দেশে মুদ্রা প্রচলিত থাকতে পারে ভিন্ন, তবে কমন মুদ্রা যেটা সেটা হচ্ছে ইউরো। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্টকে? যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আবার আমরা দেখতে পাচ্ছি যে 47তম, যে এটা আগে ছিল, এটা ওই সময় আসতো। আবার রিসেন্ট ইয়ারে 47তম, মানে এই গত বছর এই বছর যেই 60তম যে নির্বাচন হইল, তো সেইটা আমরা জানি ডোনাল্ড ট্রাম্প কিন্তু 47তম হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, ট্রাম্প হচ্ছে 47তম প্রেসিডেন্ট হয়েছে। TIFA এর পুনরূপ কি? আমাদের TIFA এর পুনরূপ হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। তো এই পুনরূপ থেকে আসে, আমরা বলছি যে আমরা পুনরূপ নিয়ে একটা ভিডিও দিব, যে কী কী আসছে। খুবই সংক্ষিপ্ত ভিডিও হবে এবং খুবই কার্যকরী ভিডিও হবে। যদি আসে ওইখান থেকেই শোনার সম্ভাবনা আছে। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় কত সালে? 1975 সালে। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ভারত কবে সিকিম দখল করে? সিকিম তো এখন ভারতের একটা অঙ্গরাজ্য। তো এই সিকিমটা কবে ভারত দখল করে? 1975 সালে। 1975 সালে ভারত সিকিম সংযুক্ত মানে দখল করে, বা ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয়। 2022 সালে G20 শীর্ষ বৈঠক বালি। এই বালি হলো ইন্দোনেশিয়ার বালিতে ইন্দোনেশিয়ার বালিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। চীন ভারত যুদ্ধ কত সালে হয়? 1962 সালে। চীন ভারত যুদ্ধ সংগঠিত হয় 1962 সালে। এবং ভারত পাকিস্তান যুদ্ধ 1965 সালে। খুব মনে রাখতে হবে। আগে চীন ভারত যুদ্ধ সংগঠিত হয় 1962 সালে। 1962 সালে চীন ভারত যুদ্ধ, খুবই খেয়াল করতে হবে। 1962 সালে আগে চীনের সাথে যুদ্ধ করার পরে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে ভারত। তো ভারত সবসময় গ্যাঞ্জাম করতে থাকে, জানেন তো। তো ভারত হচ্ছে প্রথমে চীনের সাথে যুদ্ধ করছে 1962 সালে, এবং পরবর্তীতে 1965 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়। এবং এই যুদ্ধের একটা পরবর্তীতে 66 সালে
ই করে একটা চুক্তি একটা চুক্তি হয়। এই চুক্তির নাম হচ্ছে তাসখন্দ চুক্তি। তাসখন্দ মানে যেই শান্তি চুক্তি, তাসখন্দ চুক্তি। চুক্তি এটা কোথায় হয়েছে? তাসখন্দে। তাসখন্দ হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তান, ঠিক আছে। উজবেকিস্তানের তাসখন্দে এই তাসখন্দ চুক্তি হয় ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে, এবং এখানে মধ্যস্থতাকারী ছিলেন হলো তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যেই হেড প্রেসিডেন্ট, সে হলো অ্যালেক্সি কেসিগিন নামে যে ছিল, অ্যালেক্সি কেসিগিন। উনি হলো এই তাসখন্দ চুক্তির মধ্যস্থতাকারী। আচ্ছা, এরপরে পৃথিবীর গভীরতম স্থান আমরা মারিয়ানা ট্রেঞ্চ আমরা জানি, সম্ভবত প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ, এটা হলো পৃথিবীর গভীরতম স্থান। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম কবে শুরু হয়? 2013 সালে বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম। বান্দা আচে, এটা হলো ইন্দোনেশিয়ার একটা গুরুত্বপূর্ণ শহর। বান্দা আচে। ফেসবুকের সদর দপ্তর কোথায়? আমরা জানি সব সদর দপ্তর মোটামুটি ওদের যারা যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া চালাই সেগুলোর সদর দপ্তর অধিকাংশই কিন্তু ক্যালিফোর্নিয়ায়, ঠিক আছে। ক্যালিফোর্নিয়ায় হচ্ছে অধিকাংশরই সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। এরপরে হচ্ছে ভিক্টোরিয়া ডেজার্ট। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া হ্রদ ডেজার্ট যেটা হচ্ছে অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়া ডেজার্ট অস্ট্রেলিয়ায় অবস্থিত। কোনটি প্রাচীনতম সবচেয়ে প্রাচীন হলো মেসোপটেমিয়া। সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা হলো সবচেয়ে প্রাচীন সভ্যতা। এরপরে আছে হলো তিব্বত কি? তিব্বত হচ্ছে একটা উপত্যকা। এবং আমরা জানি পৃথিবীর মাতৃভূমি কিন্তু তিব্বত নামে কোনো দেশ নাই। আমরা যদিও দেশ হিসেবে চিনি কিন্তু দেশ নাই, কিন্তু তিব্বত হচ্ছে একটা উপত্যকা। এর উপর দিয়ে আপনারা দেখবেন যে এর উপর দিয়ে কিন্তু বিমান চলাচলের যেই রুট এগুলো নেই। কেন নেই? কারণ ওইখানে অনেক পাহাড়, উঁচু নিচু অনেক বেশি, অধিকাংশ জায়গা হলো পাহাড়। তো সেক্ষেত্রে ওইটা প্লেন বা বিমান চলাচলের জন্য উপযুক্ত জায়গা না, ঠিক আছে। এই জন্য নিষিদ্ধ শহর, নিষিদ্ধ দেশ বলা হয়, ঠিক আছে। তাহলে তিব্বত হলো একটি দেশ না, এটা কি একটা উপত্যকা, তিব্বত হলো একটি উপত্যকা। এলিফ্যান্ট শুনলে মোটামুটি ধারণা চলে আসে এটা কি থাইল্যান্ডে হাতি আছে। তো সেই এলিফ্যান্ট পাস কিন্তু থাইল্যান্ডে না, এটা হলো কোথায়? তো এটা হলো শ্রীলঙ্কা। এটা কোথায়? শ্রীলঙ্কায় এলিফ্যান্ট পাস একটা জায়গার নাম। আচ্ছা, এরপরে 44 বিসিএসে কি আসছে? 2022 সালে, এটা 22 সালে হয়েছিল। 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? তো এইটা হবে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। এখানে কোশ্চেন ভুল হয়েছে, মানে উত্তর অ্যান্সার এখানে দেশের নাম না দিয়ে এটা হচ্ছে বাংলাদেশ। কি হবে? বাংলাদেশ। তাহলে 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি হয়? বাংলাদেশ হলো 2022 সালে জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়। কোন দেশ ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? ভেনেজুয়েলার প্রতিবেশী আছে নর্থ আমেরিকা, যেই কন্টিনেন্ট আছে বা উত্তর আমেরিকা মহাদেশ, সেই উত্তর আমেরিকা মহাদেশে ভেনেজুয়েলার আশেপাশে যেসব দেশ আছে সেগুলো গায়ানা, ব্রাজিল। কিন্তু বলিভিয়ার সাথে ভেনেজুয়েলার কোনো বর্ডার নেই বা এর কোনো প্রতিবেশী রাষ্ট্র না। কোন দেশ থেকে আরব বসন্ত? খুবই গুরুত্বপূর্ণ আরব বসন্ত শুরু হয়েছে তিউনিসিয়ায়। এক ফল বিক্রেতা তার গায়ে আগুন ধরায় দেয় স্বৈরাচারের বিরুদ্ধে। তো সেইখান থেকে আস্তে আস্তে মোহাম্মদ বোঝা যায় এরকম মনে একটা নাম সম্ভবত ওই ফল বিক্রেতার। তো এটা ওইখান থেকে তিউনিসিয়ায় আর কি প্রথম এই আন্দোলন শুরু হয়। পরবর্তী সেটা তৎকালীন মিশর, তারপরে সিরিয়া, লিবিয়া সহ অন্যান্য দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এর প্রভাব পড়ে, যার ফলে স্বৈরাচারের পতন হয়। তাছাড়া অন্যান্য যে সরকার আছে তাদের পতন হয় অনেকেরই। মিশরে এই সময়ের
একটা ঐতিহাসিক জায়গা আছে সেই আরব বসন্তের, সে নাম হচ্ছে কি তাহরির স্কোয়ার, তাহারির স্কোয়ার, তাহারির স্কোয়ার। খুবই আরব বসন্তের সময়কার গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে মিশরের সরকারের পতনের ডাক আসে। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? ক্রিমিয়া হলো মূলত কোথায়? এটা হলো ইউক্রেন, ঠিক আছে, ইউক্রেনে ইউক্রেনে একটা ইউক্রেনে। তো মূল কথা এমনও কোশ্চেন আসতে পারে যে কত সাল থেকে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়? তো এটা 2014 মানে উত্তর হবে। আবার যদি বলে ক্রিমিয়া দখল করে কত সালে, সেটাও 2014 হবে, কারণ ক্রিমিয়া দখলের মাধ্যমেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়। তাহলে ক্রিমিয়া দখল করে 2014 সালে। গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোথা থেকে? গ্রিস থেকে। গ্রিস একটা সভ্যতা ছিল, গ্রিক সভ্যতা, সেখান থেকেই গণতন্ত্রের যে ধারণা এইটাই সেইখান থেকে কি হয় প্রথম উচ্চারিত হয়। আমরা জানি গ্রিক সভ্যতায় অ্যারিস্টটল, তারপরে বড় বড় যেসব মানে মনীষী আছে, প্লেটো, তারপরে আর্কিমিডিস সহ ইউক্লিড, অন্যান্য যারা ছিল জ্যামিতি সহ অন্যান্য বিষয়ে যারা পারদর্শী, তারা সকলেই কি ওই গ্রিক সভ্যতার। তো প্রাচীন গ্রিস থেকেই হলো গণতন্ত্রের ধারণা উৎসাহিত হয়। এরপর আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার। এটা হলো কি পরিবেশ সংরক্ষণ বিষয়ক যে সংস্থা সেইটা। তো এই IUCN এটা প্রতিষ্ঠিত হয় 1948 সালে ফ্রান্সে, তথা ভারত পাকিস্তান ভাগ হয় 1947 সালে, এবং তার এক বছর পরে কিন্তু এই সংস্থা হয়। এভাবে মনে রাখা যায় 47 সালের দেশ ভাগের পরে 1948 সালে IUCN তথা আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থা, এটা ফ্রান্সে 1948 সালে প্রতিষ্ঠিত হয়। নেকড়ে যোদ্ধা কূটনীতি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা চীনের যে নেকড়ে যে ইসের কূটনীতি যে ধরন, এটা হচ্ছে নেকড়ে যোদ্ধা কূটনীতি। কোন দেশের সংশ্লিষ্ট বলছে? এটা চীনের সাথে। চীন হচ্ছে নেকড়ে যোদ্ধা কূটনীতি করে, এরকম মনে রাখতে পারেন। আসিয়ান জোটভুক্ত নয় কোন দেশ? আসিয়ান জোটভুক্ত নয় হলো হংকং আসিয়ান জোটভুক্ত নয়, হংকং আসিয়ান জোটভুক্ত নয়। এরপর আছে কোন দেশটি D8 এর সদস্য নয়? জর্ডান D8 এর সদস্য নয়, D8 এর সদস্য নয়। রিসেন্ট ইয়ারে আমরা দেখছি D8 এর সদস্য হয়েছে, রিসেন্ট ইয়ারে। তার নাম হলো আজারবাইজান হলো রিসেন্ট ইয়ারে কিন্তু হয়েছে, D8 এর সদস্য পদ লাভ করছে। তো D8 এর সদস্য নয় কে? জর্ডান D8 এর সদস্য নয়। ইরান, মালয়েশিয়া, মিশর সবই D8 এর সদস্য। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস নামে একটা জায়গা আছে, সেই দাভোসে হলো কি হয়, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন হয়। তাসখন্দ চুক্তি, এই যে আমরা একটু আগে পড়ে আসছিলাম, যেটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তাসখন্দ চুক্তি এটা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যকার কত সালে বলছি? 1966 সালে জানুয়ারিতে, সম্ভবত জানুয়ারিতে হয়েছিল। তো তাসখন্দ চুক্তি হয় কোথায়? উজবেকিস্তানে। তাসখন্দ কিন্তু উজবেকিস্তান, এটা কিন্তু উজবেকিস্তান। এটা কোথায়? উজবেকিস্তান। আচ্ছা, প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘের সাধারণ পরিষদ হয়? আমরা জানি সেপ্টেম্বর মাসের তৃতীয় সোমবার। প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন সেপ্টেম্বর মাসের তৃতীয় সোমবার, তৃতীয় সোমবার।
তৃতীয় সোমবার। আচ্ছা, কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন? খুবই খারাপ কথা। তারপরও জর্ডান এবং মিশর হচ্ছে ইসরায়েলের পার্শ্ববর্তী দুইটা রাষ্ট্র। তো সেক্ষেত্রে আমরা যদিও আমরা ইসরায়েল রাষ্ট্র বলে কোনো স্বীকৃতি দেই না, তারপরেও এখানে মানে পড়ার ক্ষেত্রে বলা হচ্ছে ফিলিস্তিন মূল হচ্ছে রাষ্ট্র। ফিলিস্তিন রাষ্ট্রের পার্শ্ববর্তী দুটো রাষ্ট্র হলো জর্দান ও মিশর, এবং এই দখলদার ইসরায়েলের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কোন চুক্তির মাধ্যমে? ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে। জর্ডান এবং মিশর ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে দখলদার ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। আচ্ছা, বিগত COP26 এটা হচ্ছে গ্লাসগোতে হয়েছিল, এগুলো লাগবে না। রিসেন্ট ইয়ারে কোথায় হয়েছে সেটা লাগবে। তারপরে হচ্ছে রিসেন্ট ইয়ার হচ্ছে বাকুতে হয়েছে, আজারবাইজানের রাজধানী বাকুতে হয়েছে। 29 COP29 হচ্ছে বাকুতে হয়েছে। কোথায় হয়েছে? বাকুতে হয়েছে, আজারবাইজানের রাজধানী। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পাদিত গঙ্গার পানিবণ্টন চুক্তি শেষ হবে 2026 সালে। 30 বছরের একটা চুক্তি করছিল 96 সালে স্বৈরাচার শেখ হাসিনা সরকার 1996 সালে ক্ষমতা আসার পরে একটা চুক্তি করছিল ভারতের সাথে, গঙ্গার পানি চুক্তি, যার ফলে আমরা এখন ওই পানি যে বাঁধের মাধ্যমে আমাদের দেশ ভাসায় দেয়, মানে বাঁধ খুলে দিয়ে, তো সেটাও তারা করতে পারে। এই পানি চুক্তি হচ্ছে 2026 সালে এই পানি চুক্তি কী হবে? শেষ হবে, মেয়াদ শেষ হবে। ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে, প্রচুর পরিমাণে শস্য এখানে জন্মায়। তাই কনসার্ট ফর বাংলাদেশ এটা আমাদের নিউ ইয়র্কের কোথায় হয়েছিল? নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে হয়েছিল। তো নিউ ইয়র্কে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল 1971 আগস্টে। কিসে? আগস্ট, ঠিক আছে, আগস্টে, 1 আগস্টে। তো এটা হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ, অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত সময়ের জন্য হয়? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত সময়ের জন্য, কত বছরের জন্য? 2 বছরের জন্য হয়। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? 9 বছরের জন্য। বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার পার্সপেক্টিভ প্ল্যান সময়সীমা কত? 2021 থেকে 2041 এই পরিকল্পনা নিয়েছিল সরকার। তো সরকার তো আসলে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটছে। তো আমরা 42 পর্যন্ত শেষ করলাম। আমরা পরবর্তী ভিডিওতে 43 থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ শেষ করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।